আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীকে অ্যাডভান্স ইলেকট্রিসিটির তৃতীয়তম ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এর আগে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ল্যাম্প কি, ল্যাম্পের প্রকারভেদ। এর মধ্যে দুইটা ল্যাম্প, যেমন হচ্ছে ফিলামেন্ট আর একটা হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্প, এই দুইটা কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা আলোচনা করব আরও দুই ধরনের ল্যাম্প, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটাকে বলে সোডিয়াম ভ্যাপার ল্যাম্প আর একটা হচ্ছে মার্কারি ভ্যাপার ল্যাম্প। আর এর আগে ক্লাসে হচ্ছে কি একটু নেট সমস্যা ছিল, স্লো ছিল নেট। আসলে এটা ব্যক্তি বিশেষে কারোর তৈরি করা না, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। মানে প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো সমস্যা হচ্ছে, হয় লিখা ঝাপসা দেখা যাচ্ছে বা স্পিকার অন হচ্ছে না, সাউন্ড নাই, এরকম সমস্যা আছেই। অনেকে আবার কি বলে জুমে ক্লাসের কথা বলতেছো, মিটে, কিন্তু আসলে ওইভাবে ক্লাস নেওয়ার জন্য বোর্ড কর্তৃক অনুমোদন নাই। কেউ যদি নেয়ও পার্সোনালি, তারপরেও এইভাবেও ক্লাস নিতে হবে, এইভাবেও ক্লাস নিয়ে তার ডাটাগুলো অ্যাড করতে হবে। বোঝা গেছে কি? তো আগের ক্লাসে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। এখন তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সোডিয়াম ভ্যাপার আর একটা হচ্ছে মার্কারি ভ্যাপার। মূলত এগুলার নামকরণ হয়, এর মধ্যে কী ধরনের গ্যাস ইউজ হচ্ছে তার উপর নির্ভর করে এগুলার নামকরণ হয়। আর আরেকটা কথা হচ্ছে, এই তৃতীয় অধ্যায়ে আরও বেশি ল্যাম্প আছে। একটা কোল ক্যাথোড ল্যাম্প আছে, তারপরে হচ্ছে এলইডি ল্যাম্প আছে, কিন্তু ওগুলো পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, মানে কোনোবারেই আসে নাই। তো যেগুলো ইম্পর্টেন্ট না এগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চায় না, এই জন্য যে 1 তারিখ থেকে আবার পরীক্ষা, পরিপূরক পরীক্ষা শুরু, এরপরে আবার 12 বা 13 তারিখ থেকে মনে হয় মিড পরীক্ষা শুরু। যার কারণে চাচ্ছি যে যত দ্রুতটা সম্ভব কম পড়ে ইম্পর্টেন্টগুলো পড়ে শেষ করা যায়, প্লাস হচ্ছে রিভাইজও দেওয়া যায়। যা কখনোই আসে নাই তা নিয়ে আলোচনা, তোমাদের কারো যদি মনে হয় একটু পড়ে নিও, কিন্তু আমার মনে হয় এত একটা ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করি। এখন আসো যেটা আলোচনা করবো সোডিয়াম ভ্যাপার ল্যাম্প। মূলত এর মধ্যে গ্যাস হিসেবে সোডিয়াম ব্যবহার করা হয় দেখে মূলত এর নামকরণ সোডিয়াম আর কি। আর ভ্যাপার হচ্ছে বাষ্প থেকেই ভ্যাপার নামটা চলে আসছে। ল্যাম্পটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে মনে হয় এখান থেকে এইটুকু পর্যন্ত ল্যাম্পে আছে। মূলত আমরা যখন ডিপ্লোমা করি তখন অ্যাডভান্স ইলেকট্রিসিটি বইটার নামকরণ এরকম ছিল না। আমরা পড়েছিলাম বেসিক ইলেকট্রিসিটি 1 পার্ট 1, বেসিক ইলেকট্রিসিটি পার্ট 2, এরকম করে পড়েছিলাম। তো সেখানে যেটা পড়েছিলাম বেসিক ইলেকট্রিসিটি 2-তে পড়েছিলাম যে এরকম সোডিয়াম ভ্যাপার মার্কারি ভ্যাপার। তো আমাদের সময় সার্কিট ভিন্ন ছিল, আর তোমাদের এখনকার বইয়ে দেখি যে ভেতরকার কথার সাথে সার্কিটের কোনো মিল নাই। যার কারণে আমার একটু সিদ্ধান্ত নিতে সমস্যা হলো যে আমি আসলে কিভাবে শুরু করব। কারণ হচ্ছে খাতা কি আমার কাছেই আসবে, এটা অন্য কারোর কাছে আসবে। আমি যদি আমার মতো পড়াই, কিন্তু আবার খাতা যদি চলে যায় আরেকজনের কাছে, সে ভয়ে আর কি চাচ্ছি যে বইয়ের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু পারা যায় আর কি লিখবা। তো যতই যাই বলি, সেই লিখবা তো বইটা পড়েই, পরীক্ষার আগের দিন পড়ে যা পারো আর কি, তাই সেটা আমার জানাই আছে। তো আসো সোডিয়াম ভ্যাপার ল্যাম্প হচ্ছে এখান থেকে আরম্ভ করে এইটুকু পর্যন্ত, এইটুকু হচ্ছে তোমার বাতি, আর এখান থেকে আরম্ভ করে এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার সংযোগ পদ্ধতি। সংযোগ পদ্ধতি নিয়ে পরে আলোচনা করি, আগে বাতিতে চলে আসি। এটা হোল্ডারের সাথে সংযোগ করার পিন, এটা নিয়ে বলার কিছু নাই, আগেও বলেছিলাম। এই দুইটা হচ্ছে ফিলামেন্ট, যে দুইটা ফিলামেন্ট যদি উত্তপ্ত হয় তখন এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে, ফলে এখানকার মধ্যে কারেন্ট প্রবাহিত হলে এখানের মধ্যে এই টিউব, ইউ আকৃতির যে টিউবটা আছে, এই টিউবের ভেতরে যে সোডিয়াম থাকবে, নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন বা নিয়ন যে কোনো একটা থাকতে পারে, পারদ থাকবে কিছু, যে গ্যাসীয় যে চাপটা থাকে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পারদ থাকবে। তো ফিলামেন্ট যখন উত্তপ্ত হবে তখন এই গ্যাসের চলাচল যখন শুরু হবে, তখন এক সময় দেখা যায় একটু প্রথম দিকে একটু লাল লাল রঙের আলো দেয়, তারপরে এই যে পারদের সংমিশ্রণে এসে সোডিয়াম বাষ্পর সংমিশ্রণে এসে একসময় হলুদ রঙের আলো দেয়। অর্থাৎ তোমরা হাইওয়ে রাস্তার মধ্যে রাস্তার পাশে যে হলুদ রঙের যে বাতিগুলো দেখো টাঙানো আছে, এইগুলাই হচ্ছে আসলে সোডিয়াম ভ্যাপার ল্যাম্প। মূলত আসলে এখনকার সময় সোডিয়াম ভ্যাপার আর মার্কারি ভ্যাপার তেমন একটা ইউজ হয় না। এখন অনেক ধরনের এনার্জি এলইডি যে বাতিগুলো আছে এগুলাই বেশি ইউজ হয়। আগে সব দেখা যেত রাস্তাঘাটে যে হলুদ রঙের বাতি ইউজ হচ্ছে। সরকারি
আবাসস্থল যেটা আছে, আবাসিক এলাকা যেগুলো আছে এখনও পিডিবি, পাওয়ার গ্রিড, ওখানেও দেখা যায় এগুলা, এই হলুদ রঙের বাতি, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, এগুলো এখনও ইউজ করতে দেখা যায়। তাহলে এইটুকু হচ্ছে আমার বাতির বর্ণনা, আগের মতোই বর্ণনা। আর এইখানে আমি ইউজ করছি হচ্ছে হিটিং ট্রান্সফর্মার একটা, আরেকটা হচ্ছে অটো ট্রান্সফর্মার ইউজ করলাম, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, আরেকটা হচ্ছে এসি সাপ্লাই দেওয়া আছে। কেউ চাইলে বইয়ের মধ্যে শুধু এইটুকুর বর্ণনাও দিয়ে আসলেও হবে, তাও আমি যে সংযোগ পদ্ধতিটা একটু বলতে চাই আর কি। তো ফার্স্ট হচ্ছে এসি সাপ্লাই, তুমি সাপ্লাইয়ের সাথে সংযোগ করবা, সংযোগ করার পর একটা ক্যাপাসিটর অপশন আসে। এখন আসলে ক্যাপাসিটরটা কেন ইউজ হয়, মূলত আমরা যখন কোনো সার্কিট বানাই বা যে সার্কিটগুলো থেকে আমরা আউটপুটগুলো নিতে থাকি, প্রত্যেকটা সার্কিটের কিছু লস থাকে, কারিগরি লস থাকতে পারে, অকারিগরি লস থাকতে পারে, পাওয়ার লস থাকতে পারে, বিভিন্ন ধরনের লস, তাপজনিত লস থাকতে পারে, বিভিন্ন লস থাকে, প্রত্যেকটা সার্কিটেরই লস থাকে। সেটা পাওয়ার প্ল্যান্ট থেকে, বিদ্যুৎ তৈরি থেকে আরম্ভ করে এই পর্যন্ত বাসাবাড়ির সার্কিট পর্যন্ত লস থাকে। একটা ফ্রিজের থাকে, তারপরে ধরো হিটারের থাকে, বৈদ্যুতিক বাতির থাকে, পাওয়ার লস থাকেই। তো এই সমস্ত লস, এই সমস্ত বাতিতে একটু বেশি হয় দেখে এই লসগুলোকে কিভাবে কমানো যায় তার উপর নির্ভর করে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণের কিছু পদ্ধতি থাকে। যেমন ধরো অ্যাডভান্স পদ্ধতি, ইম্পিডেন্স পদ্ধতি, তারপরে এই যে এই ধরনের ক্যাপাসিটর পদ্ধতি ইউজ হয় পাওয়ার ফ্যাক্টরটাকে উন্নতিকরণ। অর্থাৎ গবেষণায় দেখা গেছে পাওয়ার ফ্যাক্টরের মান যদি আমরা নির্দিষ্ট রাখতে পারি বা তাহলে দেখা গেছে আমাদের যে আর্থিক লসগুলো বা অন্যান্য লস, কারিগরি অকারিগরি লস যেগুলো আছে, এগুলা সবগুলাই কি হতে পারে, একটা নির্দিষ্ট পর্যায়ে কিছুটা হলেও কম থাকে। তো সে কম রাখার জন্যে, পাওয়ার ফ্যাক্টরের মান ভালো রাখার জন্য এই ধরনের ক্যাপাসিটর শুরুতে ইউজ করা হয়। এখন তোমরা তৃতীয় পর্বে আছো, তো একটু উপরের পর্যায়ে গেলে, অর্থাৎ সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ পর্বে গেলে সম্ভবত এই টিডি নামের একটা বই পাওয়া, অর্থাৎ ট্রান্সমিশন অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা সংক্ষেপে বলে টিডি। তো ওই বইয়ে গেলে তোমরা এগুলো পাবা যে বিভিন্ন কী ধরনের লস আছে, এই ধরনের লসগুলো কমানোর জন্য কী করা যায়, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতিকরণ করা যায়। মূলত পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে হয় তোমরা সার্কিট 1 বা 2-তে পড়ে আসছো যে কস থিটাকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয়। মূলত এই থিটাটা হচ্ছে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। তার মানে বোঝা যাচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতি করার জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটাকে আছে সেটাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে হবে। যেমন ধরো পাওয়ার ফ্যাক্টর মনে হয় তোমরা 3 ধরনের করছো, লিডিং, ল্যাগিং, ইউনিটি। অর্থাৎ কারেন্ট থেকে যদি ভোল্টেজ 90 ডিগ্রি সামনে থাকে তাহলে লিডিং, কারেন্ট থেকে ভোল্টেজ যদি 90 ডিগ্রি পেছনে থাকে তাহলে ল্যাগিং, ভোল্টেজ বা কারেন্ট যদি একদম একই দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ইউনিটি। যেমন ধরো রেজিস্টিভ সার্কিটের উদাহরণ দিতে বললে তোমরা কি বলো, বাতিগুলাই তো রেজিস্টিভ সার্কিট, তাই না? প্রত্যেকটা বাতি, কারণ কি বাতিগুলো কি ঘুরে না, কারণ হচ্ছে বাতিতে ভোল্টেজ আর কারেন্ট একই দিকে থাকে, তাদের মধ্যে কি থাকে না, কোনো কৌণিক পার্থক্য থাকে না, অ্যাঙ্গেল থাকে না, যার কারণে ভোল্টেজ আর কারেন্ট একই দিকে যায়, বাতি ঘুরে না। বাতি নির্দিষ্ট ফ্যান একটা রাখো না, বা ফ্যান দিয়ে সুইচ অন করবা, দেখবা যে ফ্যান ঘুরতেছে না, নিজের জায়গায় স্থির। কিন্তু একটা ক্যাপাসিটর লাগাও, তখন দেখবা যে ফ্যান ঘুরতেছে। ফ্যান তখন ক্যাপাসিটরটাও ফ্যানের মধ্যে কি করতেছে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল পার্থক্য করতেছে। অর্থাৎ হয় ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি সামনে দিচ্ছে অথবা 90 ডিগ্রি পেছনে দিয়ে দিচ্ছে, যার কারণে ফ্যান ঘুরতেছে। ঠিক সেম পাওয়ার ফ্যাক্টরের মানটাকে নির্দিষ্ট লেভেলে রাখার জন্য এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে, যাতে তোমার শুরুতে যে পাওয়ার লসটা হয় সেটা যাতে একটু কম হয়, কস থিটা যাতে হয়। এছাড়াও তোমরা মনে হয় আরেকটা ফর্মুলা জানো, কস থিটা সমান হচ্ছে R/Z, আর রেজিস্টিভ সার্কিটের জন্য আর হচ্ছে Z, সেটা হচ্ছে মূলত এই সার্কিটের মধ্যে যত প্রকারের ইম্পিডেন্স জনিত বা লোড জনিত যত লস আছে তা, লোড জনিত লস। তো সার্কিট যেহেতু রেজিস্টিভ সেক্ষেত্রে জ্যাটের মানও আর ধরে নিতে পারি, তাহলে আর চলে গেলে 1 থাকে, অর্থাৎ ইউনিটি পর্যায়ে থাকে, যার কারণে এর কি হবে না, ঘুরবে না, কিন্তু সে পাওয়ার ফ্যাক্টরের মানটাকে ভালো পর্যায়ে রাখবে যাতে তোমার বৈদ্যুতিক লসটা একটু কম হয়। আচ্ছা, তাহলে এসি সাপ্লাই পর ক্যাপাসিটর গেল। ক্যাপাসিটর কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মানটাকে কি থাকবে, একটা নির্দিষ্ট পর্যায়ে রাখবে। এরপর একটা অটো ট্রান্সফর্মার ইউজ করলাম আমি। এখন প্রশ্ন হতে পারে যে অটো ট্রান্সফর্মারের, মূলত ট্রান্সফর্মার মানে হচ্ছে আমরা জানি 2টা ওয়াইন্ডিং থাকে, 2টা ওয়াইন্ডিং অর্থাৎ 2টা কয়েল থাকবে। মনে করলাম
এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। এইটাই হচ্ছে মূলত ট্রান্সফরমারের দুইটা ওয়াইন্ডিং, প্রথম ওয়াইন্ডিং, এটা হচ্ছে দ্বিতীয় ওয়াইন্ডিং। তাহলে একটা ট্রান্সফরমার হতে হলে দুইটা ওয়াইন্ডিং থাকে, একটা প্রথম একটা দ্বিতীয়, অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা হচ্ছে সেকেন্ড ওয়াইন্ডিং। এখন প্রাইমারি সেকেন্ডারি দুইটা ওয়াইন্ডিং লাগে, কিন্তু আমি এখানে একটা ওয়াইন্ডিং ইউজ করছি, খেয়াল করো একটা। তো ট্রান্সফরমার নিয়েও তোমরা এসি মেশিনেও পাবা, বা এখন পর্যন্ত ট্রান্সফরমার নিয়ে একটু একটু পড়ছো কিনা আমি তাও জানি না, তাও আলোচনা করে। এই যে বললাম না যে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত হয়, যার কারণে বিষয়টা অনেক জটিল হয়ে যায়। তো এই ধরনের ট্রান্সফরমারে একটা ওয়াইন্ডিংই থাকে, যার কারণে এর নাম হচ্ছে অটো ট্রান্সফরমার। অর্থাৎ এই অটো ট্রান্সফরমারে ওয়াইন্ডিং হচ্ছে তোমার একটা, এই একটা ওয়াইন্ডিংকে নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই এক ওয়াইন্ডিংয়ে অর্ধেক মিলে হচ্ছে 1 নাম্বার, আর বাকি অর্ধেক মিলে হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ একটা ওয়াইন্ডিংকে 2 ভাগে ভাগ করা হয় বলে এর নামকরণ হচ্ছে অটো ট্রান্সফরমার। অর্থাৎ এক ওয়াইন্ডিং থেকেই তুমি দুইটা ওয়াইন্ডিং পাবা, 1 নাম্বার ওয়াইন্ডিং, 2 অর্থাৎ প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এর জন্য এর নাম হচ্ছে অটো ট্রান্সফরমার। মূলত অটো ট্রান্সফরমার দিয়ে বিয়েবাড়ির যে লাইটিং পর্যায়গুলো হয়, দেখো না বাইরে ভেতরে সাজানো হয় লাইটিংগুলো, এগুলো অটো ট্রান্সফরমার দিয়ে কাজ করা হয়। বা মাঠে কোথাও যদি কনসার্ট হয় তখন যে লাইটিং ব্যবস্থা করা হয়, এগুলো সব অটো ট্রান্সফরমার দিয়ে করা হয়। একটা ওয়াইন্ডিং থাকে, একটা ওয়াইন্ডিংকে 2 ভাগে ভাগ করে তারপরে 2 ওয়াইন্ডিং করে একটা ট্রান্সফরমার হিসেবে কাজ করে। আর ট্রান্সফরমারের কাজ হচ্ছে মূলত তোমার ভোল্টেজটাকে আপডেট করা। বিভিন্ন ধরনের ট্রান্সফরমার আছে, এখন এক একটা ট্রান্সফরমারের কাজ হচ্ছে এক এক রকম। মূলত কাজ হচ্ছে ভোল্টেজকে তুমি চাইলে কমাইতেও পারবা, চাইলে বাড়াইতেও পারবা, অর্থাৎ স্টেপ আপও করতে পারবা, চাইলে স্টেপ ডাউনও করতে পারবা। স্টেপ আপ মানে বেশি করা, আর স্টেপ ডাউন মানে হচ্ছে কম করা। অর্থাৎ একটা ট্রান্সফরমার দিয়ে চাইলে তুমি সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজও সাপ্লাই দিতে পারো, আবার যদি তুমি চাও সাপ্লাই ভোল্টেজের চেয়ে কমও ভোল্টেজ সাপ্লাই দিতে পারো। এইটাই হচ্ছে অটো ট্রান্সফরমারের কাজ। তো এই মূলত এখানে আমার সাপ্লাই ভোল্টেজ যা থাকে তার থেকে বেশি ভোল্টেজ লাগে, যার কারণে অটো ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে। তার কাজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ তোমাকে দিয়ে দিবে হচ্ছে এই হিটিং ট্রান্সফরমারে। এই হিটিং ট্রান্সফরমারে 2টা ওয়াইন্ডিংয়ে আছে, এই ট্রান্সফরমারে প্রাইমারি সেকেন্ডারি 2 ওয়াইন্ডিং আছে, 2টাই একই রকম ওয়াইন্ডিং, অর্থাৎ 2টারই তার প্যাচ একই রকম হবে এবং 2টারই তার মোটা হবে। এই হিটিং ট্রান্সফরমার কাজ হচ্ছে এখান থেকে যে ভোল্টেজটা পাবে সে এখানের এই ভোল্টেজ থেকে প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করে সে তাপ ফিলামেন্টকে দিবে। ফিলামেন্ট ওই ভোল্টেজের তাপ থেকে উত্তপ্ত হয়ে এখানকার টিউব, ইউ আকৃতির যে টিউব আছে তার ভেতরকার বাষ্পগুলাকে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করবে এবং বাষ্পগুলা আয়োনাইজেশন শুরু হবে। ফলে এক পর্যায়ে দেখা গেছে সেখান থেকে হলুদ বর্ণের আলো পাওয়া। এরপরে আসো আমি এখানে আরেকটা সার্কিট দেখালাম এখানে, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি চাও এই অটো ট্রান্সফরমার ইউজ করবা না, হিটিং ট্রান্সফরমার ইউজ করবা না, না করেও তুমি এই বাতিকে এই ধরনের সার্কিটের সাথে সংশ্লিষ্ট করে তারপরে আলো পেতে পারো। সেটা হচ্ছে এখান থেকে এইটুকু অংশ তুমি বাদ দিয়ে দিবা, এখান থেকে শুধুমাত্র এই বাতিটাকে খুলে এখানে লাগিয়ে দিবা। মনে করলাম এখানে ইউ আকৃতির বাতিটা, এই ইউ আকৃতির বাতি আর হচ্ছে এই ধরনের সার্কিট, অর্থাৎ এখানে ফিলামেন্ট আছে 2টা ধরে নাও। তো এটাতে হচ্ছে কি এখানে ধরো এসি সাপ্লাই দিলাম, দেওয়ার পর সেটা ওই ক্যাপাসিটরে চলে আসলো। ক্যাপাসিটরের কাজ বললাম পাওয়ার ফ্যাক্টরের মানটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখবে। এখানে একটা ব্যালাস্ট বা চোক কয়েল যেটা তাকে নিয়ে আসলাম। ব্যালাস্ট বা চোক কয়েলেও বলছিলাম যে সে কারেন্টের যে কোনো পরিবর্তনকে সে কী করতে পারে, একটা নির্দিষ্ট মানে রাখতে পারে, প্লাস হচ্ছে তুমি যে ভোল্টেজ দিবা সে ভোল্টেজকেও সে বৃদ্ধি করতে পারে। এবং যখন সাপ্লাই ভোল্টেজ থাকবেও না তখনও সে কিছুটা ভোল্টেজ তার মধ্যে কী করতে পারে, ধারণ করে রাখতে পারে। এই ভোল্টেজের কারণে ব্যালাস্টের ভোল্টেজ দিয়ে ফিলামেন্ট কি হয়ে যাবে, উত্তপ্ত গরম হবে, তারপরে এখানকার বাষ্প আয়নাইজেশন হবে। অর্থাৎ চাইলে এই ধরনের সার্কিট বাদ দিয়ে তুমি এটা দিয়েও কি করতে পারবে, এই বাতি চালাতে পারো। এছাড়া তোমাদের বইয়ে পড়া যেমন যে এই বাতির কার্যপ্রণালী শেষ হয়ে আলো পেতে পেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, কত ওয়াটের মধ্যে পাওয়া যায়, আলোর মান কত, বা ম্যাক্সিমাম হচ্ছে কতদিন পর্যন্ত এটা টিকে, এই ধরনের মানগুলো তোমরা বইয়ের মধ্যে দেওয়া আছে, নিজেরা একটু করে নিও। সেম যদি সোডিয়াম ভ্যাপার বুঝে থাকো তাহলে সোডিয়াম ভ্যাপার যেরকম ঠিক মার্কারি ভ্যাপারও ঠিক একই রকমই, যা শুধু ভেতরকার গঠন
এই ভেতরে, অর্থাৎ এই ভেতরকার গঠনটা আলাদা, কিন্তু উপরের চিত্র এভাবেও তুমি মার্কারি ভ্যাপার সংযোগ দিতে পারো, আবার এটার মতো করেও মার্কারি ভ্যাপার সংযোগ দিতে পারো। তাহলে চলো এখন আমরা আলোচনা করি মার্কারি ভ্যাপার। আমার চিত্র তেমন একটা ভালো না, তোমরা করবা কি বাসায় বসে বসে ভালো করে এঁকে নিবা, বারবার আঁকবা, তাহলে মনে থাকবে। মার্কারি ভ্যাপারটা নিয়ে এখন একটু আলোচনা করি। আসলে মার্কারি ভ্যাপার আমার চিত্র তেমন একটা ভালো হয় নাই, তারপরও তোমরা এঁকে নিও কোনো রকম। আমি মেন বিষয়গুলো নিয়ে আসলাম আর কি। তো এইখান থেকে এইটুকু হচ্ছে, মানে ওইটা ছিল ইউ আকৃতি, আর এটা একটু কিছুটা গোলাকার টাইপের একটা বাতি। এর ভেতরে আবার আরেকটা টিউব থাকে, এই গোল বাতির ভেতরেও আরেকটা টিউব থাকে। এটা হচ্ছে এই যে এই টিউবটা মূলত এই টিউবটার ভেতরেই তোমার হচ্ছে মার্কারি এবং আর্গন গ্যাস থাকে। এইখানেই গ্যাসের আয়নাইজেশনটা হয়। এছাড়া এর শুরুতে একটা ইলেকট্রোড থাকে, এখানেও একটা ইলেকট্রোড আছে, দুইটা ইলেকট্রোড আছে। এই দুইটা ইলেকট্রোড উত্তপ্ত হলেই মূলত এখানের মধ্যে আয়নাইজেশন শুরু হবে। এই ইলেকট্রোড ছাড়াও এখানে আরও দুইটা ইলেকট্রোড আছে। দেখো এই বইয়ের চিত্রতে একটু ভালোভাবে বোঝা যায়, আমি সব কিছু আনতে পারিনি, তোমরা নিজেরা একটু দেখে নিও এবং বিভিন্ন অংশের নামটাও শিখে নিও। আমি সব অংশের নাম এখানে দেইনি, তোমরা নিজেরা একটু ট্রাই করবা। এইটা হচ্ছে মেন ইলেকট্রোড। মেন ইলেকট্রোডের উপরে আরও দুটো ইলেকট্রোড দেওয়া আছে, যেগুলোকে বলা হয় সাহায্যকারী ইলেকট্রোড, অর্থাৎ অক্সিলারি ইলেকট্রোড আর কি। এই দুটা ইলেকট্রোড দ্বারা এই ইলেকট্রোডটা উত্তপ্ত হয়। এই দুটা ইলেকট্রোডের যে একটার সাথে দেখো একটা রেজিস্টর লাগানো আছে, তাও সিরিজে লাগানো আছে। এই যে রেজিস্টর লাগানো আছে সিরিজে যদি একাধিক রেজিস্টর লাগাও, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কি কারেন্ট চলাচলের পথে বাধা দেয়া, আর যত বাধা দিবে রেজিস্ট্যান্স তত তাপ সৃষ্টি হবে। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্ট চলাচলের পথে বাধা দেয়া, আর যত বেশি কারেন্ট চলাচলে বাধা আসবে তত তাপ সৃষ্টি হবে। তাপের মাধ্যমেই ফিলামেন্ট গরম হবে, ফলে তোমার আয়নাইজেশন শুরু হবে। এটা হচ্ছে মেন ইলেকট্রোডের উপরে আরও দুটো অক্সিলারি ইলেকট্রোড থাকে, ওই অক্সিলারি ইলেকট্রোডের সাথে এই রেজিস্টরটা লাগানো থাকে। ঠিক আছে, এইটুকু হচ্ছে হোল্ডার পয়েন্ট পর্যন্ত সংযোগ। এইটুকু হোল্ডার পয়েন্ট পর্যন্ত। তার উপরে সার্কিট বলছি যে সোডিয়াম যে ভ্যাপার ল্যাম্প থাকে, ও সোডিয়াম ভ্যাপারের মতো সংযোগ করতে পারবা, আবার চাইলে এই ব্যালাস্ট অথবা ওই যে ক্যাপাসিটর যেরকম এইভাবে দিয়েও সংযোগ করতে পারবা। সাপ্লাই ভোল্টেজ দিবা, আর নয়তো চাইলে অটো ট্রান্সফর্মার দিয়েও করতে পারবা। দুইটার সংযোগ পদ্ধতি কিন্তু সেম। সাপ্লাই দিবা, একটা ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটরের কাজটা তো আগেই বললাম যে পাওয়ার ফ্যাক্টরের মানকে নির্দিষ্ট লেভেলে আনা, এতে তোমার আর্থিক কস্ট কমে যাবে। আর এছাড়া হচ্ছে গিয়ে তোমার এক ব্যালাস্ট আছে, ব্যালাস্টের কাজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজকে কী করবে, সে আরও বেশি বৃদ্ধি করবে, প্লাস হচ্ছে কারেন্টের যে কোনো দিক পরিবর্তনকে সে নির্দিষ্ট মানে নিয়ে আসবে। এর মাধ্যমে যদি ভোল্টেজটা বেশি হয়ে যায়, এক পর্যায়ে ভোল্টেজটা এই ফিলামেন্টে চলে আসবে, হোল্ডারে চলে আসবে, তখনই আস্তে 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 এই রেজিস্ট্যান্সের মানের কারণে কারেন্ট চলাচলের বাধাটা আরও বেশি হবে, তাপ সৃষ্টি হবে, ফলে ফিলামেন্ট গরম হতে থাকবে। এবং এখানকার মধ্যাকার যে বাষ্পগুলো দেওয়া আছে, মার্কারি দেওয়া আছে, আর্গন গ্যাস দেওয়া আছে, এগুলোর মধ্যে আয়নাইজেশন তৈরি হয়ে এখান থেকে যে বাতিটা পাবা সেটা হচ্ছে মার্কারির কারণে, অর্থাৎ একই গঠন, কিন্তু তুমি যদি এখানে সোডিয়াম দিয়ে দাও তাহলে হলুদ বর্ণ পাবা, যদি মার্কারি দাও তাহলে একটু নীল রঙের টাইপের আলো পাবা। এই মূলত তুমি সোডিয়ামটাকেও মার্কারি হিসেবে ইউজ করতে পারো, আবার মার্কারিটাকে সোডিয়াম হিসেবে ইউজ করতে পারো। একই সংযোগ, সব কিছু একই, কিন্তু তুমি যদি মার্কারি দাও ভিতরে তাহলে সবুজ রঙের আলো পেয়ে যাবা, আর যদি সোডিয়াম দাও তাহলে তুমি হলুদ বর্ণের আলো পাবা। এই হচ্ছে মার্কারি ভ্যাপার ল্যাম্প। এটা কত ওয়াটের হয়, এ থেকে কতটুকু আলো পাবা, কতদিন পর্যন্ত এটা দীর্ঘস্থায়ী হবে, এগুলো তোমরা বই থেকে নিজেরা একটু পড়ে নিবা। সোডিয়াম আর মার্কারি ভ্যাপার ল্যাম্পের ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার শিখে নিবা। এটা অতি সংক্ষিপ্ততে বা সংক্ষিপ্ততে আসতে পারে। এছাড়া এই অধ্যায় থেকে আমি আর কোনো কিছু আলোচনা করতে চাই না, কারণ হচ্ছে অন্যগুলো আমি অনেক সালের প্রশ্ন দেখলাম যে অন্যগুলো কখনোই আসে নাই। যেমন এলইডি ল্যাম্পের যে ইলেকট্রনিক সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, বা কোর ক্যাথোড ল্যাম্পের যে সার্কিট ডায়াগ্রামগুলো দেওয়া আছে, এগুলো কখনোই আসে নাই, যার জন্যে ওগুলো আমি আসলে আলোচনা করি নাই। তৃতীয় অধ্যায় থেকে এই দুইটা ল্যাম্প অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে মার্কারিটা বেশি আসে সোডিয়াম থেকে। দেখে নিবা দুইটা থেকে একটা কমন প্রশ্ন। প্রথম অধ্যায়ে ওয়্যারিং থেকে যে কোনো একটা আসবেই,
হয় ব্যাটেন ওয়ারিং কিভাবে করে অথবা সারফেস কনসিল কন্ডুইট ওয়ারিং কিভাবে করে। একটা আসবে দ্বিতীয় অধ্যায়ে ফ্লোরোসেন্ট অথবা তোমার হচ্ছে ফিলামেন্ট, দুইটা থেকে যে কোনো একটা আসবে। ফ্লোরোসেন্টটা আসার সম্ভাবনা বেশি। এখন তৃতীয় অধ্যায়ে হয় সোডিয়াম অথবা মার্কারি, দুইটা থেকে যে কোনো একটা আসবে। সম্ভবত 120-এর পরীক্ষা মনে হয়, লিখিত 120, খেয়াল রাখবা। এটা মনে হয় 4 ক্রেডিট, সেক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে, বাকিটা প্র্যাকটিক্যালের উপরে। এই হচ্ছে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সুইচ নিয়ে আলোচনা করব। ওটা তো আরও সহজ, তোমরা তো সুইচ চিনোই, তাও আমরা সংক্ষেপে একটু আলোচনা করব চতুর্থ অধ্যায় পরের ক্লাসে। ভালো থেকো।